হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা স্পেকট্রাল লাইন সংক্রান্ত আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা কোয়ান্টাম নাম্বারস পড়ব। তবে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি, এখন অলরেডি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কোয়ান্টাম নাম্বারস শুরু করার আগে আমি দেখো লিখে রেখেছি এখানে অলরেডি, ওয়েভ মেকানিক্যাল মডেল অফ অ্যাটমস, এই সংক্রান্ত সামান্য দু চার কথা আমাকে বলে নিতে হবে। যেমন আমরা এর আগে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল পড়েছি, নিলস বোরের অ্যাটমিক মডেল পড়েছি, বা তার উপরে বিজ্ঞানী সমারফেল্ড অ্যাটমিক মডেল দিয়েছিলেন। তেমনি ওয়েভ মেকানিক্যাল মডেল, এই মডেলটা হচ্ছে বর্তমানে আমরা মানে পরমাণুর এই মডেলটাকে ফলো করি আর কি। এখন খানিকটা ইন্ট্রোডাকশন আমাদের দেওয়া এই কারণে দরকার, কারণ আমরা তো শুধুমাত্র কোয়েশ্চেন আনসার মুখস্থ করার জন্য পড়াশোনাটা শিখি না। পড়াশুনো করার আসল উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে বোঝা। তো সেইটা বুঝতে পারার জন্য সামান্য একটু কি বলবো, পূর্ব জ্ঞান বা প্রি নলেজ রাখতেই হবে আমাদেরকে। সেক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারস বলার আগে আমাকে এটা বলতে হবে যে যখন বিজ্ঞানী ডি ব্রগলি তিনি ইলেকট্রনের দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার আবিষ্কার করলেন, যে ইলেকট্রন পার্টিকেল নেচারও দেখাবে, ওয়েভ নেচারও দেখাবে, এবং তার উপরে বিজ্ঞানী হাইজেনবার্গ তিনি তার অনিশ্চয়তা সূত্র বা আনসার্টেনটি প্রিন্সিপাল সামনে আনলেন, তখন থেকে কিন্তু নিলস বোরের যে পরমাণু মডেল সেইটা সম্পূর্ণরূপে ডিসকার্ডেড হলো। কেন হলো? কারণ নিলস বোর বা তারও আগে রাদারফোর্ড তাঁরা কিন্তু পরমাণুকে ইলেকট্রনকে কেবলমাত্র একটা কণা হিসেবে, পার্টিকেল হিসাবে তারা কনসিডার করেছিলেন। এখন ক্লাসিক্যাল মেকানিক্স, অর্থাৎ যেখানে বস্তুকণার গতি নিউটনের সূত্র মেনে চলে, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত বস্তুকে আমরা চোখে দেখতে পাই, যেমন একটা গাড়ি চলছে বা একটা বস্তুকে ওপর থেকে নিচে ফেলা হলো ইত্যাদি ক্ষেত্রে যেখানে নিউটনের সূত্র কাজে লাগে, সেখানে তাদের গতি প্রকৃতি, সেই সমস্ত চলমান বস্তুর গতি প্রকৃতি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সহজেই ব্যাখ্যা করা যায়। কিন্তু ইলেকট্রন, প্রোটন বা ওই জাতীয় যে সাব অ্যাটমিক পার্টিকেল, মাইক্রোস্কোপিক যাদেরকে চোখে দেখা যায় না, তাদের মোশন বা তাদের গতি প্রকৃতি এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আর ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ ক্লাসিক্যাল মেকানিক্স তো পদার্থের ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র পদার্থের যে একটা ওয়েভ নেচার থাকে, তরঙ্গের মতন যে একটা প্রকৃতি থাকে, সেটাই ক্লাসিক্যাল মেকানিক্স অস্বীকার করে। সেই কারণে আমরা এর আগে প্রবলেম সলভ করতে গিয়েও দেখেছি যে হাইজেনবার্গের যে আনসার্টেনটি প্রিন্সিপাল বা ডি ব্রগলির ডুয়াল নেচার অফ পার্টিকেল, সেই সমস্ত প্রবলেমে আমরা দেখেছি যে আমরা যদি কোনো ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের জন্য ওয়েভলেংথ বের করতাম, তাহলে সেই ওয়েভলেংথের ভ্যালু এতটাই কম হচ্ছিল যে আমরা ম্যাক্রোস্কোপিক পার্টিকেলদের ক্ষেত্রে ওয়েভ নেচারটাকে আমরা নেগলেক্ট করতে পারছিলাম রাদার। তো এমনি বলাই যায় যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলদের কোনো ওয়েভ নেচার নেই, শুধুমাত্রই পার্টিকেল নেচার আছে। সেই কারণেই ম্যাক্রোস্কোপিক পার্টিকেলগুলোর গতি প্রকৃতি ক্লাসিক্যাল মেকানিক্স ব্যাখ্যা করতে পারে। কিন্তু যেহেতু ইলেকট্রন বা ওই জাতীয় ছোটো পদার্থের পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার দুটোই আছে, সেই কারণে ক্লাসিক্যাল মেকানিক্স আর এদের গতি প্রকৃতি ব্যাখ্যা করতে সমর্থ হচ্ছিল না আর কি। সেই কারণে একটা নতুন আইডিয়া এলো, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলে জানি। 1926 সালে বিজ্ঞানী আরউইন শ্রোডিঙ্গার, কেউ শ্রোডিঞ্জার উচ্চারণ করে নামটা, ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর না আমাদের কাছে, নাম একটা উচ্চারণ করলেই হলো। তো বিজ্ঞানী আরউইন শ্রোডিঙ্গার এবং হাইজেনবার্গ তারা দুজনে স্বতন্ত্রভাবে, আলাদাভাবে তারা এই কোয়ান্টাম মেকানিক্সের যে ব্যাপারটা সেটা সামনে আনলেন। এবং বিজ্ঞানী শ্রোডিঙ্গার তিনি ইলেকট্রনের গতি প্রকৃতি সংক্রান্ত একটা গাণিতিক সমীকরণ, একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আনলেন, যে ইকুয়েশনটাকে আমরা বলি ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন বা ইলেকট্রনের তরঙ্গ সমীকরণ। এই ওয়েভ ইকুয়েশনে একটা তরঙ্গ অপেক্ষক, একটা গ্রিক সিম্বল ইউজ করা হয়, সেটাকে বলা হয় সাই। এটার বানান হচ্ছে এরকম PSI, আর উচ্চারণ হচ্ছে বাংলাতে এরকম হয় সাই। তো বিজ্ঞানী শ্রোডিঙ্গার যে ওয়েভ ইকুয়েশনটা সামনে আনলেন, সেই ইকুয়েশনে সাইয়ের একটা টার্ম আছে, এটাকে বলা হয় ইলেকট্রনের ওয়েভ ফাংশন। কি বলা হয়? এটাকে বলা হয় ইলেকট্রনের ওয়েভ ফাংশন। ইলেকট্রন যে একটা তরঙ্গ, সেই তরঙ্গকে এই পার্টিকুলার ফাংশনটা দিয়ে বা এই পার্টিকুলার সমীকরণটা দিয়ে আমরা প্রকাশ করি। এই সাইটা
ইলেকট্রনে তো ওয়েভ ফাংশন, এটা অ্যাকচুয়ালি কী কী প্রকাশ করে? ইলেকট্রন যদি ওয়েভ হয়, তরঙ্গ হয়, তাহলে তার একটা অ্যাম্প্লিটিউড থাকবে, বিস্তার থাকবে। তো ইলেকট্রন যে ওয়েভ, ইলেকট্রনিক ওয়েভ, সেই ওয়েভের অ্যাম্প্লিটিউডটাকে ডিনোট করে হচ্ছে সাই। ঠিক আছে? এটা যেমন একাধারে ওয়েভ ফাংশন, তেমনি এটা ইলেকট্রনিক ওয়েভের অ্যাম্প্লিটিউডকে ডিনোট করে। ঠিক আছে? আমরা সংক্ষেপে বলতে পারি যে এটা হচ্ছে ইলেকট্রন সংক্রান্ত ইনফরমেশনের একটা স্টোর হাউস। মানে ইলেকট্রন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমরা এই ওয়েভ ইকুয়েশন থেকে পেতে পারি। এই ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করি, বিভিন্ন পরমাণুর জন্য ওয়েভ ইকুয়েশন হয়, ওয়েভ ইকুয়েশনকে সমাধান করলে বা সলভ করলে আমরা সাই এবং ই, ক্যাপিটাল লেটারে ই এবং সাই, এই দুটোর কিছু ডিস্টিংক্ট কিছু ভ্যালু পাই, কিছু নির্দিষ্ট মান পাই। এখন এনার্জি, এটা হচ্ছে ইলেকট্রনের শক্তি বা এনার্জিকে প্রকাশ করে। এনার্জির এই যে কিছু নির্দিষ্ট মান, এটাই প্রমাণ করে যে ইলেকট্রনের এনার্জি কোয়ান্টাইজড। যে কোয়ান্টাইজেশনের ধারণা বিজ্ঞানী নিলস বোর দিয়েছিলেন, কিন্তু তিনি তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ব্যাখ্যা বা প্রমাণ আলটিমেটলি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকেই আমরা পেলাম। এখন যেহেতু হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র অনুসারে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করা অসম্ভব, সে কারণে আমরা এখন ইলেকট্রনের অবস্থান, মানে ইলেকট্রন কোন জায়গায় থাকতে পারে তার একটা সম্ভাবনা বা একটা প্রবাবিলিটি, এইটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। ইলেকট্রনকে কণা হিসেবে কল্পনা না করে এখন ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রন ক্লাউড রূপে কল্পনা করা হয়। আকাশে যেরকম মেঘ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে থাকে, তেমনি ইলেকট্রনও একটা সার্টেন জায়গায় না থেকে ওয়েভের মতন যেহেতু চারিদিকে বিস্তার লাভ করছে, তাই ইলেকট্রনটাকে আমরা ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘ বলি। এখন নিউক্লিয়াসের বাইরে এবং অ্যাটমের মধ্যে আর কি, বা নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে যে পার্টিকুলার অঞ্চলটাতে ত্রিমাত্রিক অঞ্চল, 3 ডাইমেনশনাল স্পেস, যে 3 ডাইমেনশনাল স্পেসে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেই জায়গাটাকে আমরা বলি অরবাইটাল বা কক্ষক। এর আগে আমরা অরবিটের ধারণা পেয়েছিলাম। অরবিট মানে হচ্ছে কি, নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে কিছু সার্কুলার পাথ যেখানে ইলেকট্রনকে পাওয়া যাবে, ইলেকট্রনের পজিশন ডিফাইন করা যাচ্ছিল। এখন আর ইলেকট্রনের পজিশনকে ডিফাইন করা যাচ্ছে না, এবং এটাই বাস্তব। সে কারণে আমরা ইলেকট্রনের অরবিট কনসেপ্ট থেকে আমরা চলে আসলাম অরবাইটাল কনসেপ্টে, বা কক্ষ থেকে কক্ষক এই কনসেপ্টে এলাম। তো ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা যেখানে ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে কক্ষক বা অরবাইটাল। এখন এই যে সাই বা এই যে ওয়েভ ফাংশন, এটার তো অনেকগুলো আমরা দেখলাম যে এ অনেক কিছুকে প্রকাশ করে। একই সঙ্গে সাই কিন্তু প্রতিটা অ্যাটমিক অরবাইটালকে ডিনোট করে। মানে এটা কি? অ্যাটমিক অরবাইটালকে ডিনোট করে মানে হচ্ছে ইলেকট্রনগুলো তো অরবাইটালের মধ্যে আছে, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে অরবাইটাল। তো প্রত্যেকটা ইলেকট্রন অরবাইটালের মধ্যে থাকে, এবং প্রত্যেকটা অরবাইটালের জন্য এক একটা এরকম ওয়েভ ইকুয়েশন হয়। আবার বলছি, প্রত্যেকটা অরবাইটালের জন্য, অর্থাৎ কিনা যেখানে ইলেকট্রনগুলো থাকে, সেই প্রতিটি অরবাইটালের জন্য এক একটা আমরা ওয়েভ ফাংশন পাই। বোঝানো গেল? এখন এইবার আমরা আসছি কোয়ান্টাম নাম্বারে। তো এই যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনগুলো বা এই যে অরবাইটালগুলো, এইগুলোকে ডিফাইন করতে বা অরবাইটালগুলোকে চিনতে গেলে আমাদেরকে 3টে সংখ্যার প্রয়োজন হয়, যে 3টে সংখ্যা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে আসে। বোঝানো গেল কি বললাম? তাহলে যে কোনো অরবাইটালকে সুনির্দিষ্টভাবে চিনতে গেলে একটা পরমাণুর মধ্যে বা একটা অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রনস থাকে, তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা, যে সাপোজ আমরা যাকে আগে প্রথম কক্ষপথ বলতাম, ফার্স্ট অরবিট, সেইখানকার ইলেকট্রনকে আমি যেখানে খুঁজে পাবো, যে ত্রিমাত্রিক অঞ্চলে খুঁজে পাবো, 5th অরবিটের ইলেকট্রনকে নিশ্চয়ই আমি সেখানে খুঁজে পাবো না। তো প্রত্যেকটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা, তার যে অঞ্চলটা, সেটা আলাদা আলাদা, সুতরাং অরবাইটালগুলো আলাদা আলাদা। তো এই প্রতিটা অরবাইটালকে চিনতে 3টে কোয়ান্টাম সংখ্যা লাগে, 3টে সংখ্যা লাগে দাদা, যেগুলোকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। তো সেইগুলো কি? N, L এবং M, এই 3টে। এইগুলো কি সংখ্যাগুলোর নাম কি সেগুলো তো আমি পরে আসছি। তো এই 3টে সংখ্যা
কোনো একটা অরবাইটালকে প্রকাশ করে, এবং সেই অরবাইটালের সিম্বলটা এরকম হয় সাই, তার সাফিক্সে NLM, এটা হচ্ছে অরবাইটালের সিম্বল। এবার এক একটা অরবাইটালের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকে। আই রিপিট, খুব ইম্পর্টেন্ট, এক একটা অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে। তাহলে সেই দুটো ইলেকট্রনকে, আমি তো এই তিনটে সংখ্যা দিয়ে অরবাইটালকে চিনলাম, এবার অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন আছে, তাদেরকে আবার আলাদা করে চিনতে গেলে আমাদের আরও একটা ফোর্থ কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়, যে কোয়ান্টাম নাম্বারটা কিন্তু শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে আসে না। ওটা একটা অ্যাজাম্পশন আর কি। তো ইলেকট্রন যদি দুখানা এখানে থাকে, সেই ইলেকট্রনকে ডিফাইন করার জন্য ইলেকট্রনের জন্য চারটে সংখ্যার প্রয়োজন হয়। তিনটে সংখ্যা তো ইলেকট্রন যেখানে আছে সেই অরবাইটালের জন্য, আর লাস্ট যে সংখ্যাটা সেটা ইলেকট্রনের জন্য। যেহেতু এক একটা অরবাইটালে দুটো ইলেকট্রন, তাই ওই দুটো ইলেকট্রনের জন্য ফোর্থ যে কোয়ান্টাম নাম্বারটা সেটা ডিফারেন্ট হবে। তো ইলেকট্রনের জন্য N, L, M এবং S, এই চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। ঠিক আছে, সুতরাং মধ্যে ব্যাপারটা কি দাঁড়ালো, যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন চারটে সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে আমরা একটা অ্যাটমের মধ্যে যে বিভিন্ন ইলেকট্রনসগুলো আছে তাদের প্রত্যেককে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো, যে এটা এই ইলেকট্রন, এটা ওই ইলেকট্রন, এটা ফার্স্ট শেলের ইলেকট্রন, এটা থার্ড শেলের ইলেকট্রন। এইভাবে আমরা ইলেকট্রনকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য যে চারটে সংখ্যা ব্যবহার করি সেগুলোই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সুতরাং আমরা কোয়ান্টাম সংখ্যাকে একাধারে ইলেকট্রনের অ্যাড্রেস বলতে পারি, বা ইলেকট্রনের ঠিকানা বলতে পারি। ইলেকট্রনকে খুঁজে পাওয়ার জন্য ওই চারটে জিনিস দরকার হয়। ঠিক যেমন ধরো আমরা আমাদের বাড়ির ঠিকানার জন্য আমরা কি করি, প্রথমে আমরা ধরো সাপোজ আমরা কোন জেলায় আছি, তারপর সেই জেলা থেকে কোন মহকুমায় আছি, তারপর সেখান থেকে কোন পার্টিকুলার অঞ্চলে আছি, তারপর সেই পার্টিকুলার অঞ্চল থেকে কোন বাড়িতে আমি আছি। এইভাবে যেমন আমরা আস্তে আস্তে মানে কি বলবো, ঠিকানা চিনে আসতে থাকি, সেইভাবে ইলেকট্রনটা এক্স্যাক্টলি কোথায় আছে, পরমাণুর মধ্যে কোন জায়গাটাতে আছে, সেইটা চিনতে পারার জন্য আমাদের পরপর এই চারটে স্টেপে আমাদেরকে আসতে হয়। প্রথমে আমরা এনটাকে জানি, সেটা কি, মানে ওই পার্টিকুলার ইলেকট্রনের জন্য এন এর মান কত, তারপরে এল এর মান কত, তারপরে এম, অ্যান্ড ফাইনালি এস এর মান কত। আশা করা যায় আমি ইন্ট্রোডাকশনটা ঠিকঠাক করে তোমাদেরকে বোঝাতে পারলাম। তো দেখো কোয়ান্টাম নাম্বারস, শুরুতে আমরা যেটা লিখবো কোয়ান্টাম নাম্বারের আন্ডারে, এক নম্বর হচ্ছে কোয়ান্টাম নাম্বারস আর derived from শ্রোডিঙ্গার, বানানটা একটু দেখবে, শ্রোডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন। দু নম্বর পয়েন্ট হচ্ছে there are 4 quantum numbers একটা হচ্ছে ফার্স্ট, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে ডিনোট করা হয় স্মল n এই লেটার দিয়ে। দু নম্বর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আবার অনেক সময় বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, বাংলায় আমরা বলি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে আমরা বাংলায় বলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা বাংলায় বলি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা নামটা দিই বলি, এর আরেকটা নাম হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, বা অনেক সময় একে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলে, কারণ এখান থেকে আমরা অরবাইটালের অ্যাঙ্গুলার মোমেন্টামও পেতে পারি, আমি আসছি পরে সেখানে। থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে এম সিম্বল দিয়ে আগে প্রকাশ করা হতো, বর্তমানে ML এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তবে আমাদের বইতে এমও থাকতে পারে, মানে কোয়েশ্চেনে এম থাকতে পারে, ML থাকতে পারে, দুটো সেম। আর ফোর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের বাংলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর স্পিন মানে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আগে এস দিয়ে ডিনোট করা হতো, এখন MS দিয়ে ডিনোট করা হয়, কিন্তু দুটোই থাকতে পারে কোয়েশ্চেনে, সুতরাং চিনতে হবে দেখে। আচ্ছা, এবার এদের মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা আসলে যেটা ডিনোট করে সেটা হচ্ছে ইলেকট্রন কোন শেলে
বা কোন অরবিটে আছে সেই ইনফরমেশন আমরা পাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। এল থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রন কোন সাবশেলে আছে। সাবশেল মানে হচ্ছে সাবশেল বা সাব অরবিট, এটা মানে হচ্ছে বাংলায় আমরা বলি এটাকে উপকক্ষ, ঠিক আছে। শেল মানে কক্ষ, অরবিট মানে একই, আর সাবশেল হচ্ছে উপকক্ষ। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে অরবাইটালের ধারণা পাই, ইলেকট্রন কোন অরবাইটালে আছে, অরবাইটাল। আর ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে, ইলেকট্রন কিভাবে স্পিন করে সেই সংক্রান্ত ধারণা আমরা পাই স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে। এখন এদের মধ্যে এই যে প্রথম যে তিনটে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই তিনটের জন্যই এই 1 নম্বর পয়েন্টটা প্রযোজ্য, যে এই তিনটে কোয়ান্টাম নাম্বার হচ্ছে ডাইরেক্ট কনসিকুয়েন্স অফ শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। ফোর্থ কোয়ান্টাম সংখ্যাকে কিন্তু আমরা শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন থেকে পাই না, এটাকে এমনি মানে কি বলবো, লজিক্যালি এটাকে ধরে নেওয়া হয়েছিল বা ধারণা করা হয়েছিল যে তাহলে ফোর্থ একটা কোয়ান্টাম নাম্বার থাকবে ইলেকট্রনকে ডিফাইন করার জন্য। এ ব্যাপারে আমরা ডিটেল পরে আলোচনা করব। এখন আমরা শুরুতেই যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ইজ ডিনোটেড বাই কোন সিম্বল, এন, আর ইন্ট্রোডিউসড বাই নিলস বোর। নিলস বোর তো আমাদের প্রথম ইলেকট্রনের যে কক্ষপথ বা শেল বা অরবিট সেই সংক্রান্ত ধারণা দেন, এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে নাথিং বাট অরবিট বা শেল। এবার পরীক্ষায় থিওরিটিক্যাল কোয়েশ্চেন এরকম আসে বোর্ডের পরীক্ষায় যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের তুমি কিছু সিগনিফিকেন্স বলো বা তাৎপর্য বলো, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি তথ্য পেতে পারি ইলেকট্রন সংক্রান্ত। সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে এন এর ভ্যালু যদি আমরা জানতে পারি কোনো কারণে, সেক্ষেত্রে আমরা কী কী জানতে পারি দেখো, রেডিয়াস অফ অরবিট বা রেডিয়াস অফ সেল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, 3 নম্বর হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন। এগুলো সব আমরা জানতে পারি। আমরা জেনেছিলাম যে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য এটা অ্যাকচুয়ালি রেডিয়াসটা ভ্যারিজ উইথ n²/z, দিস ভ্যারিজ উইথ z/n, অ্যান্ড দিস ভ্যারিজ উইথ z²/n²। সুতরাং প্রত্যেকটা প্রপার্টির মধ্যেই এনটা রয়েছে। তাহলে আমি যদি এন এর ভ্যালু জানতে পারি যে ইলেকট্রন ফার্স্ট অরবিটে আছে, সেকেন্ড অরবিটে আছে, ফিফথ অরবিটে আছে, তাহলে সেই ডেটা থেকে আমি ইলেকট্রনের এনার্জি, ভেলোসিটি, রেডিয়াস এই সমস্ত বের করতে পারি। আমরা এখান থেকে কী বুঝতে পারছি দেখো, যদি এন এর ভ্যালু বেড়ে যায় তাহলে রেডিয়াসের ভ্যালু কী হবে, রেডিয়াস বাড়বে। এন এর ভ্যালু বেড়ে গেলে রেডিয়াসের ভ্যালু বাড়বে। এন এর ভ্যালু বেড়ে গেলে ভেলোসিটি কী হবে, কমবে। এন এর ভ্যালু বেড়ে গেলে, আচ্ছা এখানে একটা মাইনাস সাইন ছিল এনার্জিতে, তো এন এর ভ্যালু বেড়ে গেলে এনার্জির ভ্যালু বাড়বে। এন নিচে আছে, তাহলে এন এর ভ্যালু বাড়লে কমে যাওয়ার কথা, কিন্তু সামনে মাইনাস সাইন আছে, তাই ফাইনালি বেড়ে যাবে। তা এই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের তাৎপর্য, যে এখান থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি। আর একটা তাৎপর্য আছে ফোর্থ, সেটা হচ্ছে এক একটা শেলে বা অরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ শেল বা ইন এ অরবিট, এটার সংখ্যা হয় 2n²। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি ফার্স্ট অরবিট হয় তাহলে ফার্স্ট অরবিটের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 2 × 1² মানে 2। সেকেন্ড অরবিটের ক্ষেত্রে 2 × 2² মানে 8। সেকেন্ড অরবিটে 8টা ইলেকট্রন থাকে। থার্ড অরবিটে 18টা, ফোর্থ অরবিটে 32টা। 32টা কেন, 2 × 4², 2 × 16 মানে 32। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই পার্টিকুলার ফর্মুলাটা যেটা লিমিটেশন, যেটা কী বলবো ত্রুটি, সেটা হচ্ছে এইবার n = যদি 5ও হয়, n = যদি 6ও হয়, যদি 7ও হয়, সেক্ষেত্রেও কিন্তু টোটাল ইলেকট্রন 32 এর বেশি হবে না। অর্থাৎ ফোর্থ শেলের পর থেকে এই যে পার্টিকুলার রুল সেটা আর নিয়মটা আর মানে না আর কি ইলেকট্রনগুলো। তো এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সংক্রান্ত যাবতীয় আলোচনা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার দেখো, ফার্স্ট হচ্ছে ইট ইজ ডিনোটেড বাই এল, ঠিক আছে, ইন্ট্রোডিউসড বাই
introduced by Sommerfeld. দু নম্বর হচ্ছে ইট গিভস, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি? ইট গিভস শেপ অফ সাবশেলস, অর্থাৎ প্রত্যেকটা শেলের মধ্যে যে সাবশেলসগুলো থাকে, কক্ষগুলোর মধ্যে যে উপকক্ষ থাকে, সেই উপকক্ষগুলোর শেপ অর্থাৎ আকৃতি কেমন তাদের দেখতে হবে, সেই ধারণা আমরা পাই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে। এটা আরও দেয়, আরও কী কী জানা যায় এখান থেকে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জানা যায়। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন is known from value of L, অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার যা ভ্যালু, মানটা যা হবে, সেইখান থেকে আমরা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারি। এমনিতে আমরা এর আগে কী করেছিলাম দেখো, এর আগে আমরা করেছিলাম সেটা হচ্ছে যে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে একটা সার্টেন অরবিটে, সাপোজ ফার্স্ট অরবিট n=1, সেখানে অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম ইলেকট্রনের তার ফর্মুলা কী ছিল? তার ফর্মুলা ছিল nh/2π। এবার এই n এর জায়গায় আমি ভ্যালু বসাই, n এর জায়গায় যদি 5 বসাই, তাহলে যা ভ্যালু আসবে সেটা হচ্ছে 5 নম্বর অরবিটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম 5h/2π। অবশ্যই এটাকে এই h/2πকে আমরা শিখেছি h ক্রস, সুতরাং এটাকে nh ক্রসও বলা যায়। ঠিক আছে, এখন আমরা যেটা জানছি সেটা হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে একটা সার্টেন অরবাইটালে যখন ইলেকট্রন থাকবে তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে। অরবিটের জন্য আমরা এখানে n লিখেছিলাম, কত নম্বর অরবিট সেখানকার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবাইটালের জন্য ফর্মুলাটা একটু পাল্টে এরকম হয়ে যায় √L × L+1, আর বাইরে হচ্ছে h/2π। এটা হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু, এইভাবে বের করা যায়। ঠিক আছে, অথবা এখানেও আমরা করতে পারি কি L × L+1 × h ক্রস, রাইট। আর একটা জিনিস জানা যায় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে, সেটা হচ্ছে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন। এই যে ম্যাগনেটিক মোমেন্ট, এটার বাংলা হচ্ছে চৌম্বক ভ্রামক। কোনো একটা ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনগুলো চার্জ পার্টিকেল যখন মুভ করে, যখন গতিশীল অবস্থা থাকে, তখন তারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটি ইলেকট্রন এক একটা ছোটো ছোটো ম্যাগনেটের মতন কাজ করে। এবার সামগ্রিকভাবে একটা পরমাণু বা একটা এলিমেন্ট, সেটা তার ম্যাগনেটিক প্রপার্টি কী হবে, চুম্বক দ্বারা সে আকৃষ্ট হবে বা হবে না, এগুলো ফাইনালি ডিপেন্ড করে ইলেকট্রনের উপরে, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের উপরে। ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক তৈরি হয় দুটোভাবে। এক হচ্ছে যখন ইলেকট্রন যখন কোনো একটা অরবাইটালে ঘুরছে, নিউক্লিয়াসের চারদিকে অরবাইটালে যখন ইলেকট্রন আছে, সেখানে অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। আবার আমরা ফোর্থ যে কোয়ান্টাম নাম্বারটা পড়বো, স্পিন কোয়ান্টাম নাম্বার, সেখানে আমরা দেখব যে ইলেকট্রন তার নিজের যে অ্যাক্সিস তার চারদিকেই ঘোরে, তখন যে ম্যাগনেটিক মোমেন্টটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। তো অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট এর ভ্যালু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে পাওয়া যায়, এবং এটার ভ্যালু হয় √L × L+1 BM। BM হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট। ঠিক আছে, এই BM হচ্ছে ইউনিট, এটার নাম হচ্ছে বোর ম্যাগনেটন। ঠিক আছে, এবং এখানে আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে 1 বোর ম্যাগনেটন = এর ফর্মুলা হচ্ছে EH/4πmc। ঠিক আছে, এখানে সবার ভ্যালু বসালে আমরা 1 বোর ম্যাগনেটনের ভ্যালু পেয়ে যাব। যাই হোক, এইটা যদিও আমাদের এখানে খুব বেশি দরকার নেই, মানে এই যে বক্সে এটা লিখলাম,
সেটা দরকার নেই অ্যাজ সাচ। এটা পরে তোমরা ক্লাস 12 ফিজিক্সে যেখানে ম্যাগনেটিজম পড়বে সেইখানে এই সংক্রান্ত আরও ডিটেল পড়বে। তো যাই হোক, অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট আর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই দুটো কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। এই দুটোকে একদম সেপারেটলি মনে রাখতে হবে, ঠিক আছে? আর একটা লাস্ট ইনফরমেশন যেটা পাওয়া যায় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে, সেটা হচ্ছে এক একটা সাবশেলে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ সাবশেল। আমরা এর আগে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ শেল বললাম, তার ফর্মুলা কী বললাম? 2n²। এক একটা সেল বা অরবিটে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n², যদিও তার লিমিটেশন ছিল। এবার ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ সাবশেল, একটা সাবশেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, তার সংখ্যাটা হচ্ছে 2 × 2l+1। এখন এইটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে সরাসরি ছোটো ছোটো কোয়েশ্চেন আসে যে অমুক সাবসেলে কটা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, তখন সেই সাবসেলের জন্য এল এর ভ্যালু যা হয় সেটা বসিয়ে, আর এইখানে যদি এল এর ভ্যালু 1 হয় তাহলে 2 × 2+1 মানে 6টা হয়ে গেল ইলেকট্রন। তো এই হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সিগনিফিকেন্স। আচ্ছা, এইবার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাটা এলো কোথা থেকে? আসলে আমরা আগের দিন স্পেকট্রাল লাইন পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, নাম্বার অফ স্পেকট্রাল লাইন। সেখানে আমরা জেনেছিলাম যে ইলেকট্রন যখন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করছে নিচের দিকে, তখন ইলেকট্রন যখন এখান থেকে এখানে নেমে আসছে সেই সময় ফোটন রেডিয়েট করছে। এই ফোটনটা স্পেকট্রোস্কোপ যন্ত্রের পর্দায় একটা লাইন তৈরি করছে। এইভাবে যতগুলো ট্রানজিশন হবে ডিফারেন্ট ওয়েভলেংথের, ততগুলো আমরা লাইন পাবো, এটা আমরা জেনেছিলাম। এখন এই যে স্পেকট্রোস্কোপ যন্ত্রটা, যখন হায়ার রেজলিউশনের স্পেকট্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হলো, তখন দেখা গেল যে এই এক একটা লাইন আসলে অনেকগুলো লাইনের সমষ্টি। তার মানে কি? তাহলে অনেকগুলো লাইন মানেই নিশ্চয়ই অনেকগুলো ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা, অর্থাৎ অনেকগুলো ডিফারেন্ট ভ্যালু অফ ডেল্টা ই। এখান থেকে ধারণা করা হলো যে এবার এইটা আমরা পাচ্ছিলাম কখন? একটা লাইনকেই আমরা দেখছি এতগুলো লাইনে বিভক্ত। এবার একটা লাইন আমরা কখন পাচ্ছিলাম? যখন একটা ইলেকট্রনিক জাম্প হচ্ছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ধারণা করলাম যে ইলেকট্রন যখন কোনো একটা আপার লেভেল থেকে একটা লোয়ার লেভেলে নেমে আসছে, সেই লোয়ার লেভেলে নেমে আসার জায়গা একটাই আছে এরকমটা নয়, যেটা আগে ভাবা হচ্ছিল। যে যদি এটাকে আমি একটা বাড়ি ভাবি, তাহলে বাড়িতে একটাই ঘর আছে, এরকমভাবে ভাবা হচ্ছিল আগে। তো একটাই যেহেতু ঘর আছে, তাহলে এখানে এসে থাকার জায়গা ওই ঘরটাই। সুতরাং ওই একটা ট্রানজিশনের জন্য একটাই লাইন পাচ্ছি। এখন মনে করা হচ্ছে যে না, যেটাকে আমরা শেল বলে ভাবছি, সেই শেলটার মধ্যে, এক একটা শেলের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ভাগ আছে, অনেকগুলো, একটা বাড়ির মধ্যে যেমন অনেকগুলো ঘর থাকে সেরকম। এবার প্রত্যেকটা ঘরের পজিশন আলাদা। প্রত্যেকটা ঘরের পজিশন যদি আলাদা হয়, তাহলে তাদের অবস্থানের সাপেক্ষে ইলেকট্রন যতটা পথ নেমে আসছে সেই পথের পরিমাণটাও ডিফার করবে। সুতরাং কতটা এনার্জি ইলেকট্রন ছাড়ছে সেটাও ডিফার করবে। এবার এইটা যদি আসলে এরকম 2-3টে লাইনের সমষ্টি হয় একটা লাইন, তাহলে তো ইলেকট্রন এখান থেকে এখানেও নেমে আসতে পারে, এখান থেকে এখানেও নেমে আসতে পারে, আবার এখান থেকে একদম এইখানেও নেমে আসতে পারে। তাহলে এই তিনটে ক্ষেত্রে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে ইলেকট্রন সাপোজ n = 4 থেকে n = 3-তে নেমে আসছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখান থেকে এখানে নেমে এসছে, কিন্তু আসলে 3 নম্বর শেলের মধ্যে যে আরও কতগুলো সাবশেল আছে সেইটা এতক্ষণ নজরে আসছিল না। এইটার প্রমাণ কোত্থেকে হলো? এই ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন, এটাকে বলা হয় ফাইন স্ট্রাকচার। এই যে এক একটা লাইন অনেকগুলো লাইনের সমষ্টি, এইটা বিজ্ঞানী সমারফেল্ড প্রথম ব্যাপারটা পর্যবেক্ষণ করলেন এবং তিনি নাম দিলেন যে এটা ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন। তো এইখান থেকে ধারণা করা হলো যে তাহলে এক একটা ঘরের মধ্যে অনেকগুলো ঘর, ছোটো ছোটো ঘর আছে, সুতরাং এক একটা শেলের মধ্যে অনেকগুলো সাবশেল রয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল এদের ধারণা। এইবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে সাবশেল সংক্রান্ত দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে এল এর, আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে ফর a given value of n এর একটা নির্দিষ্ট মানের জন্য L can have total
n values ranging from 0 to n minus 1। খুব ভালো করে এই কথাটার মানে বুঝবে। n এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, n এর ভ্যালু মানে কি, একটা নির্দিষ্ট শেল বা অরবিট, সেইখানে মানে একটা অরবিটে এল এর টোটাল কতগুলো ভ্যালু হবে সেইটা ওরা বলছে। এবার এল এর যতগুলো ভ্যালু হবে আমরা ধরে নেব না, মানে সেটাই হয় যে ওই পার্টিকুলার শেলে ততগুলোই সাবশেল আছে। তাহলে নাম্বার অফ সাবশেল ইকুয়াল টু নাম্বার অফ টোটাল ভ্যালু অফ এল। সেই টোটাল ভ্যালু কতগুলো হবে, এন সংখ্যক ভ্যালু হবে। মানে কি, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো n ইকুয়াল টু 4, মানে হচ্ছে ফোর্থ অরবিট বা ফোর্থ শেল। এবার ফোর্থ শেলে একটা ইলেকট্রন আছে। ফোর্থ শেলের মধ্যে কতগুলো সাবশেল থাকবে সেটা কি করে বুঝবো? তাহলে বলছে ফর এ গিভেন ভ্যালু অফ n, মান যদি 4 হয় তাহলে এল ক্যান হ্যাভ টোটাল n ভ্যালুজ, মানে যত নম্বর কক্ষপথ ততগুলোই এল এর মান হবে। ঠিক আছে, এবার ততগুলোই হবে, কতগুলো, তাহলে এল হ্যাভ আমরা লিখতে পারি 4 ভ্যালুজ। এখানে এলের 4টে মান হবে, কেন, কারণ এন এর মান যা এল এরও ততগুলো মান হবে। এবার সেই মানগুলো কোনগুলো, মানে মানগুলো কি কি, সেইগুলো হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। সুতরাং আমরা এবার লিখবো যে ভ্যালিউজ অফ এল কত হবে, 0, 1, 2, 3। ঠিক আছে, ব্র্যাকেটে লিখি, এখানে ব্র্যাকেটে লিখে দিই যে ইন্টিগ্রাল ভ্যালুজ বা ইন্টিজার ভ্যালু যা লিখবে, মানে পূর্ণ সংখ্যা। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত যতগুলো ভ্যালু হয়, দেখো 1, 2, 3, 4টেই হয়েছে, সেজন্যই আমরা বলছি যে এল এর 4টে ভ্যালু আছে যখন n এর মান 4। একই রকমভাবে যখন n এর মান 1 তখন এল এর মান কত, n এর মান যদি 1 হয় তাহলে এল এর কটা মান থাকবে, একটা, সেটা কত, 0 থেকে শুরু হবে, 0 থেকে 1-1 পর্যন্ত। 1-1 মানে কত, 0, তা 0 থেকে 0 পর্যন্ত মানে কত, একটাই ভ্যালু। তাহলে এল এর কটা ভ্যালু হলো, একটা। এখানে এল এর কটা ভ্যালু হলো, 4টে। তাহলে আমরা যেহেতু এল এর 4টে ভ্যালু হলো, আমরা এখানে বলবো যে ইন ফোর্থ শেল there are 4 সাবশেলস। ঠিক আছে, এখানে এল এর ভ্যালু কটা পেলাম, আমরা একটাই ভ্যালু পেলাম। তাহলে আমরা বলবো ইন ফার্স্ট শেল বা ফার্স্ট অরবিট, শেল বা অরবিট একই, দেয়ার ইজ অনলি 1 সাবশেল। রাইট, একই রকমভাবে দেখো, যদি এন এর ভ্যালু 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, মানে 2-1 পর্যন্ত, অর্থাৎ 0 আর 1। তাহলে কটা ভ্যালু পেলাম এল এর, 2টো ভ্যালু। সুতরাং সেকেন্ড অরবিটে কটা সাবশেল থাকবে, 2টো। তাহলে আবারও লিখব ইন সেকেন্ড অরবিট 2 সাবশেলস আর দেয়ার। ঠিক আছে, একই রকমভাবে যদি n এর ভ্যালু 3 হয় তাহলে l এর ভ্যালু কত হবে, 0, 1 and 2। তাহলে ইন থার্ড শেল বা থার্ড অরবিট 3 সাবশেলস আর প্রেজেন্ট। বোঝানো গেল? পুরো ব্যাপারটাকে এবার আমি সামারাইজ করছি, দেখো। তা দেখো, ভ্যালু অফ n, তারপরে হচ্ছে টোটাল ভ্যালু অফ এল, তারপরে হচ্ছে ভ্যালিউজ অফ এল, যেটা কিনা আমরা বলছি যে 0 থেকে n-1 পর্যন্ত এটা। এইবার এন এর এই যে ভ্যালুগুলো, এর উপরে ডিপেন্ড করে আমরা তো জানলাম যে একটা সাবশেল হবে বা 2টো সাবশেল হবে। এবার এই সাবশেলগুলোর নাম কি হবে, তাহলে আমরা এবার বলবো যে নেম অফ সাবশেলস। ঠিক আছে, তাহলে দেখো n এর ভ্যালু যখন 1 তখন এল এর ভ্যালু কত, 0, সরি, n এর ভ্যালু যখন 1 তখন টোটাল ভ্যালু কত হবে এল এর, 1ই হবে।
যত নম্বর কক্ষপথ ততগুলো এল এর মান হবে। এবার সেই মানগুলো কি কি, এখানে একটাই মান হবে, সেটা হচ্ছে 0। যদি এল এর মান 0 হয় তখন আমরা সেই সাবশেলটার নাম বলবো এস, আমরা বলবো এস সাবশেল, ঠিক আছে। যদি 2 হয় ভ্যালু, তাহলে এল এর দুটো ভ্যালু পাবো, সেগুলো কারা কারা, 0 আর 1 দুটো ভ্যালু পাবো, একটু আগেই বললাম 0 থেকে n-1 মানে 2-1 পর্যন্ত। তো 0-র জন্য হচ্ছে এস সাবশেল, আর যদি এল এর ভ্যালু 1 হয় তাহলে তার জন্য সাবশেলের নাম হবে পি, ঠিক আছে। 3 নম্বর অরবিটে টোটাল 3টে ভ্যালু হবে এল এর, অর্থাৎ 3টে সাবশেল থাকবে, সেগুলোর এল এর ভ্যালু হবে 0, 1, 2 এবং সাবশেলগুলোর নাম হবে যথাক্রমে এসপিডি, 0 ফর এস অর এস সাবশেল, 1 ফর পি সাবশেল অ্যান্ড 2 ফর ডি সাবশেল। একই রকমভাবে 4th অরবিটালের জন্য 4টে এল এর ভ্যালু হবে, যে ভ্যালুগুলো হচ্ছে 0, 1, 2, 3 এবং 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি এবং 3-এর জন্য এফ হচ্ছে সাবশেলগুলোর নাম, ঠিক আছে। তাহলে এই পুরো ব্যাপারটাকে তোমরা বক্স করে নাও, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে কী হয়, এই কোয়ান্টাম নাম্বার থেকে অনেক ছোটো ছোটো কোয়েশ্চেন আসে, একদম ছোটো ছোটো প্রশ্ন আসবে, 1 লাইনের 1 লাইনের কোয়েশ্চেন, কিন্তু সেগুলো এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে হবে না। এখান থেকে আমরা আরেকটা ছোটো চার্ট বানাবো, এটা তোমরা আগে লিখে নাও। ছোটো চার্টটা হচ্ছে এরকম, যে ছোটো চার্টটা হচ্ছে ভ্যালু অফ এল, এল এর ভ্যালু আর সাবশেল, এটা আমরা ছোটো করে মনে রাখবো। এল এর ভ্যালু যখন 0 তখন সেই সাবশেলের নাম হচ্ছে এস, এল এর ভ্যালু যখন 1 সেই সাবশেলের নাম পি, এল এর ভ্যালু যখন 2 সাবশেলের নাম ডি এবং L3 মানে সেটা এফ সাবশেলকে বোঝাচ্ছে। এইটা আর একটা ছোটো আমাদের বক্স, যেটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আসলে এই বক্সটা থেকেই এলো, কিন্তু আমরা আলাদা করে তবু এটাকে দেখালাম, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এটা মুছে দিলাম বড় যে ছবিটা, এটা ফার্স্ট অরবিট ছিল n=1, এটা n=2 ছিল, n=3 ছিল, n=4 ছিল। এইবার সব জায়গাতেই মানে প্রথম অরবিটে বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ সমস্ত অরবিটেই এই 0টা কমন, তার মানে এস সাবশেল ফার্স্ট অরবিটেও আছে, এস সাবশেল সেকেন্ড অরবিটেও আছে, এস সাবশেল ফোর্থ অরবিটেও আছে। একই রকমভাবে তুমি দেখো পি সাবশেল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ডি সাবশেল এখানেও আছে, এখানেও আছে। তাহলে ডি সাবশেল যদি তুমি বলি, তাহলে সেটা কোন অরবিটের ডি সাবশেল সেইটা আমাকে ডিনোট করতে হবে তো, ঠিক আছে। আমি যদি বলি যে একটা ইলেকট্রন ডি সাবশেলে আছে, তাহলে এটা ইনকমপ্লিট হলো বলাটা, আমাকে বলতে হবে যে থার্ড অরবিটের ডি সাবশেল বা ফোর্থ অরবিটের ডি সাবশেল। যদি আমি বলি ইলেকট্রন এস সাবশেলে আছে, তাহলে ফার্স্ট অরবিটের এস না ফোর্থ অরবিটের এস, ওইটা মেনশন করতে হবে। মেনশন করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে সিম্বল অফ সাবশেল। আমরা যদি বলি যে 1s, তাহলে এই 1টা হচ্ছে প্রথম শেলকে বোঝাচ্ছে, প্রথম অরবিটকে বোঝাচ্ছে, আর এসটা কি বোঝাচ্ছে, যে এল এর ভ্যালুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম অরবিটের যদি এস সাবশেল হয় তাকে বোঝানোর জন্য আমরা লিখব 1s, ঠিক আছে। যদি থার্ড অরবিটের পি সাবশেল হয় তাহলে তাকে বোঝানোর জন্য আমরা লিখব 3p, সেকেন্ড অরবিটের পি হলে তাকে বোঝানোর জন্য আমরা লিখব 2p। তাহলে এর মধ্যে এই 3টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, আর এইটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। এখান থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন আসে, কীরকম কোয়েশ্চেন আসে আমি দেখাচ্ছি। দেখো ছোটো ছোটো 4টা কোয়েশ্চেন লিখেছি। ফার্স্ট হচ্ছে এক্সপ্লেইন হোয়াই 1p 2d 3f সাবশেলস ডু নট এক্সিস্ট। এই ধরনের সাবশেলগুলোর কোনো এক্সিস্টেন্স নেই। আমরা এর আগে যে বড় চার্টটা করলাম সেখানে আমরা কি দেখালাম, যে ফার্স্ট অরবিটে একটাই সাবশেল থাকে, সেটা হচ্ছে এস, তার নাম কি হবে 1s, 1p হয় না। একই রকমভাবে আমরা দেখালাম যে সেকেন্ড শেল মানে যখন n এর ভ্যালু 2 তাই যদি হয় তাহলে l এর ভ্যালু কত হবে, 0 থেকে n-1 পর্যন্ত। অ্যাকচুয়ালি ইন জেনারেল আমরা কি বললাম, যে n এর যে কোনো ভ্যালুর জন্য l এর ভ্যালু হয় 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তো
তো এই n-1 এর যে মানটা সেটা হচ্ছে এল এর ম্যাক্সিমাম ভ্যালু। যেমন n যদি 2 হয় তাহলে এল এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে এল এর ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় n এর যা ভ্যালু তার থেকে কম হবে, ঠিক আছে? এবার তুমি দেখো 1p মানে কি? 1p মানে এর n এর ভ্যালু কত? 1। একটু আগে কি বললাম যে 1s মানে ফার্স্ট অরবিটের s, তাহলে 1p যদি হয় তাহলে সেটা ফার্স্ট অরবিটের p হবে। তাহলে এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n এর ভ্যালু 1। আর p মানে কত? p মানে হচ্ছে l এর ভ্যালু কত? 1। কারণ আমরা একটা ছোটো চার্ট বানিয়েছিলাম যেখানে আমরা বললাম যে s সাবশেলে l এর ভ্যালু কত? 0, p সাবশেলে l এর ভ্যালু কত? 1। তাহলে এটা যদি p সাবশেল হয় তাহলে l এর ভ্যালু কত? 1 হবে। এইবার দেখো n আর l এর ভ্যালু সেম হয়ে গেছে। n এর ভ্যালু আর l এর ভ্যালু কখনোই সেম হতে পারে না। l এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে n-1, ঠিক আছে? যেহেতু l এর ম্যাক্সিমাম ভ্যালু n-1, তাই n1 হলে l এর ম্যাক্সিমাম ভ্যালু n-1 মানে 0। তার মানে শুধুমাত্র 1sটাই পসিবল। বোঝানো গেল? একই রকমভাবে তুমি দেখো 2Dর ক্ষেত্রে n এর ভ্যালু 2, l এর ভ্যালু 2। মানে আমি এখানে যে কটা লিখেছি প্রত্যেকটাতেই n আর l এর ভ্যালু সেম। n এবং l এর ভ্যালু সেম হতে পারে না। কেন পারে না? কারণ l এর ভ্যালুই হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ l এর ম্যাক্সিমাম ভ্যালু হবে n-1। সেই কারণে এই তিনটে সাবশেলের কোনোটারই অস্তিত্ব নেই, ঠিক আছে? আমি ছোটো করে এক লাইনে আনসারটা এখানে লিখে দিচ্ছি দেখো। For a given value of n, L have highest value of L can be n-1, ঠিক আছে? So value of L in a shell, cannot be equal to n। এই লাইন দুটো খুব ইম্পর্টেন্ট। l এর ভ্যালু কখনোই n এর সমান হতে পারে না, এইবার তুমি এই এক্সাম্পলগুলো দাও যে ফর 1p n01 l01, সুতরাং এটা ইম্পসিবল। ফর 3f n হচ্ছে 3 আর lও হচ্ছে 3, সুতরাং এটাও ইম্পসিবল। এই হচ্ছে আনসার। এই কোয়েশ্চেনটা বোর্ডের পরীক্ষায় খুব আসে, তাহলে জাস্ট আমাদের এইটুকুই লিখতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো একই রকম, নেম দ্য হাইয়েস্ট অরবিট ম্যাক্সিমাম ভ্যালুর যে অরবিট that does not contain f subshell, হাইয়েস্ট কোন সাবশেলে f থাকতে পারে না? আমরা এখানে অলরেডি দেখছি যে 3 নম্বর সাবশেলে f থাকতে পারে না। 4 নম্বর সাবশেলে কি f থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। দেখো কারণ এটা মুছে দিলাম। 4 নম্বর যদি সাবশেল হয়, আমরা একটু আগে দেখলাম যে n এর ভ্যালু যদি 4 হয় তাহলে l এর ভ্যালু কি হতে পারে? 0, 1, 2, 3, 0 থেকে n-1 পর্যন্ত। এবার 0 ফর s অরবিটাল, 1 ফর p, 2 ফর d অ্যান্ড 3 ফর f। তাহলে 4 নম্বর শেলে f থাকতে পারবে তো, কারণ f এর তো l ভ্যালু হচ্ছে 3, আর এক্ষেত্রে n আর l ইকুয়াল হয়ে যাচ্ছে না। l এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? n-1ই হচ্ছে, সুতরাং এটা পসিবল। অর্থাৎ 4 নম্বর কক্ষপথে কিন্তু f থাকতে পারে, অর্থাৎ f সাবশেলটা শুরুই হয় 4 নম্বর শেল থেকে। 4f, 5f, 6f এইগুলো সম্ভব, কিন্তু 1f, 2f, 3f সম্ভব নয়। তাহলে যেখানে fগুলো সম্ভব নয় তাদের মধ্যে হাইয়েস্ট কোনটা? 3f। তাহলে 3f হচ্ছে আমাদের আনসার, যেটা ডাজ নট কন্টেইন f সাবশেল। বোঝানো গেল? এরপর পরের অঙ্কগুলো দেখো, থার্ড অঙ্কগুলো, এটা মুছছি আমি আগে। থার্ড প্রবলেমটা দেখো, বলছে যে আইডেন্টিফাই, এখানে ছিল লেখাটা মানে মুছে দিচ্ছি আমি। আইডেন্টিফাই দ্য, লিখে দিচ্ছি আরেকবার কোয়েশ্চেনটা।
আইডেন্টিফাই দ্য সাবশেলস, প্রত্যেকটা ইনফরমেশন থেকে সাবশেলটাকে আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো N4L0 সাবশেলকে আমরা কীভাবে ডিফাইন করি, আমি এটার আনসারটাকে লিখছি তাহলে বোঝাতে সুবিধা হচ্ছে। এটা হচ্ছে 4s সাবশেল। কেন? কোনো একটা সাবশেলের ফার্স্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর সেকেন্ড যে ভ্যালুটা মানে সেকেন্ড যে সিম্বলটা সেটা হচ্ছে সাবশেলের সিম্বল। এবার প্রত্যেকটা সিম্বলের জন্য এক একটা এল এর ভ্যালু অ্যাসাইন করা আছে। 0 মানে এস, এখানে এল আছে 1 মানে পি, তাহলে এটা 3p, ঠিক আছে? তাহলে এটা কোন সাবশেল হবে? 3p। তারপরেরটা 5 নম্বর কক্ষপথের সাবশেলটা কি? L=3 মানে f 0 1 2 3 SPDF, তাহলে এটা 5f। এটা 7p, L=1 মানে p। এটা 3d, L=2 মানে d। একটু আগে লিখছিলাম, মুছে দিয়েছি, তাও লিখে রাখি আরেকবার। s হলে 0, l এর ভ্যালু p হলে 1, d হলে 2 আর f হলে 3। এইটা আমাদের খুব মনে রাখতেই হবে, তা না হলে সব গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট দেখো N1L0, L0 মানে 0 মানে s, তাহলে 1 নম্বরের s 1s সাবশেল, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা 4 নম্বর প্রবলেমটা 3 নম্বরের অপোজিট। এখানে এল আর এন এর ভ্যালু দিয়ে দিয়েছে, বলছে যে সাবশেলটাকে আইডেন্টিফাই করো। এখানে উল্টোটা, সাবশেলগুলো দিয়ে দিয়েছে, বলেছে যে এদের এন আর এল এর ভ্যালু কত হবে। ফাইন্ড ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ফর দ্য ফলোয়িং সাবশেলস। তাহলে 4f যদি হয় তাহলে এন এর ভ্যালু কত? 4, এল এর ভ্যালু কত? এফ এর জন্য 3, 4d, N4, L2, N2, L1, দেখো মিলিয়ে নাও এখান থেকে, N7, L0, N5, L0, ঠিক আছে? এইরকম ছোটো ছোটো কোয়েশ্চেন খুব আসে পরীক্ষায়। 6 কোয়েশ্চেনটা একটু ছোটো আছে, আমি এটা আগে করছি। ফাইন্ড নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন এ সাবশেল। একটা সাবশেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এইবার এইটা আমরা তো ফর্মুলা পড়েছিলাম, যে ফর্মুলাটা হচ্ছে 2 × 2l + 1। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন আ সাবশেল। তাহলে এইবার আমরা করবো কি, দুটো কলাম বানাবো, একটা হচ্ছে সাবশেল তার নাম, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকবে সেটা। তাহলে দেখো 1s সাবশেলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকবে? 2 × 2l, এস এর জন্য এল ভ্যালু কত? 0 + 1 মানে কত? দুটোই হয়ে গেল, তাই না? 0 + 1 মানে এটা 1, 1 × 2 মানে 2। 2s অরবিটালের জন্য 2 × কত হচ্ছে দেখো, আবারও 2 × l + 1 মানে 2। অর্থাৎ সাবশেলটা 1s হোক, 2s হোক, 5s হোক, ফর্মুলায় তো কোনো এই যে 1 2 বা 5 যেটা বলছি এগুলো তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, ফর্মুলায় তো কোনো n নেই। সুতরাং 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক, s হলেই তার সবার সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রনের সংখ্যা কটা হবে? 2টো। তাই এর পরেরগুলোতে আমি আর 2p না 5p ওটা লিখছি না, শুধু লিখছি p, d আর f। তাহলে যে কোনো p সাবশেলে টোটাল ইলেকট্রন সংখ্যা 2 × 2l, l ভ্যালু 1 + 1, 2 আর আগে 3, 3 এর ডাবল মানে 6টা। 2 × দেখো কত হয়ে গেল? 10টা। আর এখানে হয়ে গেল কটা? 14। একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিই, সেটা হচ্ছে SPDF এর পরে আরেকটা সাবশেলও কল্পনা করা হয়েছে, যেটার বাস্তবে কোনো এখনও প্রয়োগ নেই, অ্যাপ্লিকেশান নেই। সেটা হচ্ছে এফ এর পরে জি। তো জি যদি হয় তাহলে সেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে কটা দেখো? এটা সম্ভবত 18 হচ্ছে না? 9 × 18, হ্যাঁ হলো। তাহলে একটা জিনিস এখান থেকে দেখো, আমরা এখান থেকে খুব ভালো জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে দেখো এসের তুলনায় পিতে কটা ইলেকট্রন বেশি থাকবে? 4টে। পি এর তুলনায় ডিতে 4টে। ইনফ্যাক্ট এই প্রত্যেকটাতেই হচ্ছে 4টে করে ইলেকট্রন বাড়ছে।
এসে দুটো, পিতে +4, ডিতে আবার +4, এফে আবার +4, এরকম। তাহলে এইবার যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে একটা ধরো কোয়েশ্চেন আসলো যে 3p সাবশেলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে। এবার কোয়েশ্চেনটা ধর আমি যেরকমভাবে লিখেছি এই ফর্ম্যাটে আসবে না নিশ্চয়ই। 3p সাবশেলে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা 4টে অপশন দেওয়া থাকবে, তাহলে জাস্ট এই ফর্মুলা, ঠিক আছে, 2 × 12 + 1। এইবার আমরা আসছি 5 নম্বর কোয়েশ্চেনটাতে, ওপরের কোয়েশ্চেনটাতে। এখানে বলছে যে ফাইন্ড অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ডিফারেন্ট সাবশেল, বিভিন্ন সাবশেলে থাকা ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলছে। সাবশেলের তো আর মোমেন্টাম হয় না, আমি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো যে সাবশেলে আছে সেখানে ইলেকট্রনগুলোর অরবিটাল, তাহলে অফ ডিফারেন্ট, এখানে একটু চেঞ্জ করতে হবে, অফ ইলেকট্রনস ইন ডিফারেন্ট সাবশেলস, রাইট। এবার আমরা এখানে লিখব কি, আবারও ওরকম আমি কলাম বানিয়ে লিখি, তাহলে সবগুলো একসঙ্গে কভার হয়ে যাবে। তাহলে সাবশেল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্ষেপে লিখলাম। ফর্মুলা কী ছিল? √of L × L + 1 আর এর সঙ্গে মাল্টিপ্লাইড হবে h/2π, তাই তো? এই ছিল আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলা অনুসারে আমরা কি করব, আমরা আচ্ছা একটা জিনিস করি, এখানে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টামটাও বের করে রাখি, যদিও এটা বলেনি কোয়েশ্চেন, তাও ধরা যাক 1s সাবশেল, যদি আমি অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি, অরবিট, তাহলে n এর ভ্যালুটা লাগবে, মানে 1 লাগবে। সেক্ষেত্রে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? nh/2π না? তাহলে এটা হয়ে যাবে h/2π, অথবা এটাকে আমরা h ক্রসও বলতে পারি। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? s মানে l ভ্যালু কত? 0, ব্র্যাকেটে লিখবো, এখানে l ভ্যালু 0 লিখেই দিই। তাহলে √of 0, 0 + 1 h/2π, 0। তার মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 1s সাবশেলে থাকা ইলেকট্রনের নেই, 0। 2s, তাহলে এখানে যেহেতু s এখানে 0, তাহলে আবারও 0ই হবে। আর এখানে কত হবে? 2h/2π, তাই না? এবার h/2π মানে h ক্রস, তাহলে এটা 2h ক্রস, রাইট। একই রকমভাবে আমরা 2p, 3s, 3p, 3d, 4f, চলো রাদার 4p, 4d, 4f সব করার জন্যই করব, ঠিক আছে? আস্তে আস্তে করে শুরু করে দিই। তাহলে √of L × L মানে কত? 1, 1 × 1 + 1 h/2π, 2 √2 h/2π, তাহলে √2h/2π। এটাকে আমরা আরও কি লিখতে পারি দেখো, h/√2π লিখতে পারি, অথবা আরও লিখতে পারি কি, h/2πটা হচ্ছে h ক্রস, তাহলে √2h ক্রস। সব কটা আমাদেরকে জানতে হবে, তাই না? একটা জানলেই সব কটা জানবো। যাই হোক, এরকম কোয়েশ্চেন এমসিকিউতে আসতেই পারে যে 2p সাবশেলের ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো কোনটা, 4টে অপশান দেওয়া থাকবে, বলবে এর মধ্যে কোনটা এর অরবিটাল মোমেন্টাম নয়, তখন এই 3টে হচ্ছে কারেক্ট অপশান, 4th আরেকটা যদি কিছু দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনকারেক্ট, ঠিক আছে? আচ্ছা 2pর জন্য তাহলে এখানে দেখো, 2pর জন্য আমরা কোনটা লাগবে? এইটা লাগবে, খালি তো n লাগবে, s না p সেটা তো ম্যাটার করবে না যদি আমি অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাই। তাহলে এক্ষেত্রেও ভ্যালুটা কত হবে? 2h ক্রস অথবা 2h/2π, ঠিক আছে? 3s এর জন্য অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম 3h ক্রস বা 3h/2π, ঠিক আছে? এটা একটু গন্ডগোল হয়ে গেল না? এইখানটা যদি আমি 3s লিখি, তাহলে দেখো 3s এর জন্য হয় 3h ক্রস লিখবো, অথবা 3h/2π যদি লিখি
তাহলে এটা 1.5 h/πও লেখা যাবে, ঠিক আছে। তো সবগুলোই হচ্ছে এর অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম। আবারও এখানে কোনটা 3s এর অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, এরকম 4টে অপশান থাকবে, তার মধ্যে 3টে থাকবে এই 3টে, বাকি অন্য একটা কিছু থাকতে পারে। এখানে কথা হবে আবারও 0 হয়ে যাবে, s মানেই 0, এলটা যেহেতু 0 তাই এই ফর্মুলায় 0 বসালে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3pর জন্য আবারও দেখো 3p আর 3s n ভ্যালু যেহেতু সেম, তাহলে এখানেও এইটাই হবে, 3h ক্রস হবে, 3h/2π হবে, আর 1.5 h/π হবে। আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে আবারও দেখো, এই যে এল এর ভ্যালু কত, এটাই হবে 2p হোক বা 3p হোক, এল ভ্যালু তো এটাই 1, সুতরাং এখানেও ভ্যালুটা কত হয়ে যাবে, h/√2π বা √2h/2π বা √2h ক্রস, বোঝানো গেল। সুতরাং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো আসলে কার উপরে ডিপেন্ড করছে সেইটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে 1s হোক, 2s হোক, 3s হোক, যখন সবাই s তখন সবারই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম। s না p না d না f ওইটার উপরে খালি ডিপেন্ড করছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর কোন অরবিটে আছে, 1s না 2s না 3s, ওই 1, 2, 3গুলোর উপর ডিপেন্ড করবে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো 3p পর্যন্ত করলাম, আরও এখানে আমি লম্বা একটা লিস্ট করেছিলাম, সেগুলো তোমরা লিখে এই লিস্টটা কমপ্লিট করো। আমি কি করছি এখন, এইটাকে আমি একটা সামারাইজ করছি। তাহলে খালি দেখো, সামারাইজ যদি করি তাহলে আমরা বলতে পারবো যে, আমি আবারও সামারাইজ করার সময়ও একই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আরও শর্ট করে লিখলাম। তাহলে এস সাবসেলের জন্য ভ্যালু কত হবে 0, এল সাবসেলের জন্য ভ্যালু কত হবে দেখো, সাইডে করে নাও, √l × l+1, সুতরাং একে একে 2, তাহলে √2 × h/2π, বা যেটা বললাম আর কি যে √2h ক্রস, বা আরও যদি এটাকে বাড়াতে পারি তাহলে h/√2π। একই রকমভাবে ডি সাবসেলের জন্য কত হবে দেখো, ডি সাবসেলের জন্য এল এর ভ্যালু কত 2, তাহলে 2 × 2+1 মানে √6 হয়ে গেল, তাহলে √6h/2π, ঠিক আছে, বা √6h ক্রস, ঠিক আছে। এফ এর জন্য দেখো কত হবে, এফ সাবসেলের জন্য ভ্যালু হয়ে যাবে কত হবে 3 হবে, এটা 3 × 3+1 মানে √12, তাহলে √12h/2π বা √12h ক্রস। এবার তুমি এটাকে আবার সিম্পলিফাই করতে পারো, বা এটাকে আবার সিম্পলিফাই করে আরেকটা ভ্যালু এখানে আনতেই পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন সাবশেলের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের আন্ডারে দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ইজ ডিনোটেড বাই m or ml, m এর সাফিক্সে l, and introduced by লিন্ডে নামক একজন সায়েন্টিস্ট। আচ্ছা, ব্যাপারটা যেটা হয় দেখো, আমরা ফাইন স্ট্রাকচার বললাম এর আগে যখন আমরা সাবশেলকে ইন্ট্রোডিউস করলাম, যে হায়ার রেজলিউশন স্পেকট্রোস্কোপ যন্ত্রে আমরা প্রত্যেকটা স্পেকট্রাল লাইনকে দেখি যে অনেকগুলো লাইনের সমষ্টি, যেগুলোকে আমরা ফাইন স্ট্রাকচার বলছিলাম। এখন এই পুরো সিস্টেমটাকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, খুব শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, তাহলে দেখা যাবে যে ওই যে ফাইন স্ট্রাকচারগুলো, মানে প্রত্যেকটা ফাইনার যে লাইনস, তারা আবার ফার্দার 2-3টে করে লাইনে ভেঙে যাচ্ছে। মানে ফাইন স্ট্রাকচার থেকে আমরা আবার হাইপার ফাইন স্ট্রাকচার পাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই ঘটনাকে, এই ফার্দার যে স্প্লিটিংটা, যেখানে আমরা ফাইন থেকে হাইপার ফাইন স্ট্রাকচার পাচ্ছি, এই ঘটনাকে আমরা বলি জি-ম্যান এফেক্ট। আগের নামটা আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই। আর সেম ঘটনা যদিও বা দেখা যায় ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সেও,
সেখানে আমরা সেটাকে স্টার্ক এফেক্ট বলি। সেই বিজ্ঞানী যিনি এটাকে অবজার্ভ করেছিলেন, বিজ্ঞানী স্টার্ক, তার নাম অনুসারে। তো এই যে জিম্যান এফেক্ট বা এই যে স্টার্ক এফেক্ট, এইগুলোকে বিজ্ঞানী লিন্ডে তিনি প্রথম ব্যাখ্যা করলেন আর কি। ব্যাপারটা যেটা হয় যে ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে প্রত্যেকটা সাবশেল তারা কি হয়, খুব ক্লোজলি স্পেসড বা খুব কম ডিফারেন্সের কতগুলো 3 ডাইমেনশনাল রিজিয়নে তারা ভাগ হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা সাবশেল 3 ডাইমেনশনাল স্পেসে নিজেদেরকে বিভিন্ন রকমভাবে বিন্যস্ত করে, অ্যারেঞ্জ করে বা ওরিয়েন্ট করে। এই প্রত্যেকটা বিন্যাসকে বা প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টকে, প্রত্যেকটা ওরিয়েন্টেশনকে আমরা এক একটা অরবাইটাল বা কক্ষক বলি। সুতরাং মোদ্দা কথা এটা দাঁড়ালো যে ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে সাবশেলগুলো ফার্দার ডিভাইডেড হয় অরবাইটালে ডিভাইডেড হয়। অর্থাৎ সাবশেলসগুলো অরবাইটাল দিয়ে তৈরি হয়, যেটা আমরা বুঝতে পারি কখন, যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডকে আনি তাহলে। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা লিখতে পারি যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ magnetic field, under the influence of magnetic field, subcells are further divided into orbitals which are actually the orientations বা অ্যারেঞ্জমেন্ট লিখতে পারি of subshell in 3-dimensional space in presence of magnetic field। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সাবশেলগুলো ফার্দার ডিভাইডেড হয়ে যাচ্ছে কিসে, অরবাইটালে। অরবাইটালগুলো আসলে কি, আসলে হচ্ছে একটা সাবশেল, একটা পার্টিকুলার সাবশেল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যত রকমভাবে ওরিয়েন্টেড হতে পারে 3 ডাইমেনশনাল স্পেসে, যত রকমভাবে, তো সেই প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টকে আমরা এক একটা অরবাইটাল বলবো। ঠিক আছে, অরবাইটাল সংক্রান্ত ডিটেল আলোচনা আমরা পরে আসছি। আমরা আগে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আরও কী কী জানতে পারি সেইগুলো আগে বলে নিই। তো সেই ক্ষেত্রে আমরা থার্ড লিখবো, যে থার্ড পয়েন্ট হবে আমাদের যে আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার gives the shape and orientation of orbitals in space। অর্থাৎ অরবাইটালগুলো কীভাবে ওরিয়েন্টেড হবে, কত রকমভাবে, মানে সাবশেলগুলো কত রকমভাবে ওরিয়েন্টেড হবে, যত রকমভাবে ওরিয়েন্টেড হবে ততগুলো অরবাইটাল পাবো। এবার সেই সংখ্যাটা ডিসাইড করে কে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কীভাবে করে সেটা হচ্ছে, ফর এ গিভেন ভ্যালু অফ এল, এর একটা নির্দিষ্ট মানের জন্য এম ক্যান হ্যাভ টোটাল 12 plus 1 values, rather integer value লিখি, integer values ranging from minus L to plus L, including 0।
এইটা হচ্ছে আমাদের পরীক্ষার পারপাসে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই পার্টিকুলার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে। এবার এইটার মানেটা বোঝার চেষ্টা করি একটু। দেখো বলছে যে এল এর একটা নির্দিষ্ট মানের জন্য ফর এ গিভেন ভ্যালু অফ এল, এম এর কতগুলো মান হতে পারে, এতগুলো মান হতে পারে। তো এম এর যতগুলো মান হবে প্রত্যেকটা ভ্যালু এক একটা অরবিটালকে ডিনোট করবে। সুতরাং যতগুলো আমি এম এর ভ্যালু পাবো আমি বলবো যে ওই পার্টিকুলার সাবশেলটা, এল মানে একটা সাবশেলকেই বোঝায়, এল ইকুয়াল টু 1 মানে পি সাবশেল, এল ইকুয়াল টু 2 মানে ডি সাবশেল। তো এই প্রত্যেকটা সাবশেল যতগুলো এম ভ্যালু থাকবে তত রকমভাবে 3 ডাইমেনশনাল স্পেসে ওরিয়েন্টেড হতে পারবে। সুতরাং ওই সাবশেল এর মধ্যে ততগুলো অরবিটাল থাকবে। এবার এই পুরো ব্যাপারটাকে আমি ট্যাবুলার ফর্মেই লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে হচ্ছে ভ্যালু অফ এল সাবশেল, তারপরে হচ্ছে টোটাল ভ্যালুজ অফ এম, তারপরে হচ্ছে ভ্যালিউজ অফ এম, তারপরে হচ্ছে নাম্বার অফ অরবিটালস বা অরবিটালস। দেখো ফার্স্টে আমরা যে লিখছি যে ভ্যালু অফ এল, এল এর ভ্যালু কত হতে পারে, মানে যদি সাবশেলটা আমার এস হয় তাহলে এল এর ভ্যালু কত, 0। বাট এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু কত হবে, টোটাল এম এর ভ্যালু কত হবে, যেটাকে আমরা কী দিয়ে ডিনোট করছিলাম বলো, 2l + 1। তাহলে 2 × 0 + 1 মানে কত, একটাই ভ্যালু হবে এল এর, ঠিক আছে। সেই ভ্যালুটা কোনটা হবে, মানে কি হবে ভ্যালুটা, সেইটা রেঞ্জ করছিল কত থেকে কত, -l থেকে +l ইনক্লুডিং 0। তাহলে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে -l থেকে +l মানে কি, মানে -0 থেকে +0 মানে আলটিমেটলি কত, 0। সুতরাং এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে এম এর ভ্যালু হবে 0, ঠিক আছে। এম এর ভ্যালু এই যে 0 পেলাম এটা হচ্ছে এম এর একটা ভ্যালু, এরকম না যে 0 মানে এটা ইনসিগনিফিকেন্ট, এর কোনো 0 মানে কিছুই না, ওরকম না। এখানে এম এর ভ্যালু 0 মানে হচ্ছে এম এর একটা ভ্যালু পেয়েছি, একটা, এই যে টোটাল ভ্যালু কতগুলো পেয়েছি এম এর একটা, সেই ভ্যালুটা কত, 0। এবার এম এর এই যে 0 যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ একটা ভ্যালু পাচ্ছি, তার মানে হচ্ছে এই যে এস সাবশেল সেখানে একটা অরবিটাল থাকবে, অর্থাৎ এস সাবশেলটা 3 ডাইমেনশনাল স্পেসে একরকমভাবেই নিজেকে বিন্যস্ত করতে পারবে। এবার সেই পার্টিকুলার অরবিটালটার নামও হচ্ছে ঘটনাক্রমে এস, মানে এস সাবশেলে যে অরবিটালটা থাকে সেটা হচ্ছে এস অরবিটাল। এই জন্যই তুমি খেয়াল করে দেখবে যে মাঝে মাঝেই আমার সাবশেল আর অরবিটাল এই দুটো, মানে সাবশেল বলতে গিয়ে আমি অরবিটাল বলে ফেলছি, এটা অনেক সবারই এই প্রবলেমটা মাঝে মাঝে হয় আর কি। নেক্সট দেখো এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটা কী সাবশেল, পি সাবশেল। আচ্ছা টোটাল কতগুলো ভ্যালু পাবো আমি এম এর, 2 × 1 + 1 মানে 3টে ভ্যালু পাবো। এই যে আমি 3টে ভ্যালু পেলাম এম এর মানে হচ্ছে যে পি সাবশেল 3 ডাইমেনশনাল স্পেসে 3 রকমভাবে ওরিয়েন্টেড হতে পারে, 3 রকমভাবে ওরিয়েন্টেড হতে পারে। এবার এই যে 3টে ভ্যালু সেইগুলো কত হবে দেখো, -l থেকে +l হবে তো ইনক্লুডিং 0। তাহলে এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে -1 থেকে +1 অবধি হবে ইনক্লুডিং 0। তাহলে এই 3টে হচ্ছে এম এর ভ্যালু, এই যে ভ্যালিউজ অফ এম। এখানে আমি লিখবো কত, +1 লিখবো, 0 লিখবো আর -1 লিখবো, বোঝানো গেল। তাহলে এম এর কটা ভ্যালু পেলাম, 3টে, সেই ভ্যালুগুলো কি কি, +1 0 -1। কেন +1 0 -1, কারণ এল এর ভ্যালু 1, এল এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু সেইখান থেকেই শুরু হবে, -l থেকে +l ইনক্লুডিং 0। এইটা আমি এটা তোমরা ব্র্যাকেট এখানে লিখে দাও যে -l থেকে -l 0 +l মানে এই হচ্ছে তার রেঞ্জ, ঠিক আছে। এবার দেখো তাহলে 3টে যে ভ্যালু পেলাম তাহলে পি সাবশেলে কটা অরবিটাল থাকবে, 3টে অরবিটাল। সেই 3টে অরবিটালের নাম দেখো, যদি এম এর ভ্যালু 0 হয় তখন সেই পার্টিকুলার অরবিটালটার নাম হবে পিজেড, কি বলবো, পিজেড। আর যদি এম এর ভ্যালু +1 বা -1 হয় তাহলে এটার আর কোনো ফিক্সড কিছু নেই। অ্যাকচুয়ালি যে 3টে অরবিটাল হয় পিএক্স, পিওয়াই, পিজেড,
এবার তার মধ্যে শুধুমাত্রই জেডটা হচ্ছে ফিক্সড, পি জেডের হচ্ছে এম ভ্যালুটা ফিক্সড, দ্যাট ইজ 0। কিন্তু আমি +1কে পিএক্সও বলতে পারি, পিওয়াইও বলতে পারি। মানে যদি +1টা পিএক্স হয় তাহলে -1টা হবে পিওয়াই, আর যদি +1টা যদি পিওয়াই হয় তাহলে -1টা হবে পিএক্স। পিএক্স আর পিওয়াইটা এই +-1 এর মধ্যে ওরা অল্টার করতে পারে, কিন্তু পিজেড এর ভ্যালুটা ফিক্সড, পিজেড এর এম কত 0। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এল ইকুয়াল টু 1 অর্থাৎ পি সাবশেল। এরপর যদি আমরা এল ইকুয়াল টু 2 বলি অর্থাৎ ডি সাবশেলের কথা বলি, সেক্ষেত্রে এল যদি 2 হয় তাহলে এম এর ভ্যালু কতগুলো হবে দেখো, 2 × 2 +1, তাই তো 12 + 1 তাহলে কত হয়ে গেল, 5খানা ভ্যালু হয়ে গেল। এবার সেই 5খানা ভ্যালু কী কী, -L থেকে +L, সুতরাং -2 থেকে -2 -1 0 +1 +2, 5খানা ভ্যালু হবে। এখানেও যখন এম এর ভ্যালু 0 সেই সময়ে মানে ওই পার্টিকুলার অরবাইটালটা ফিক্সড, সেই অরবাইটালটার নাম হচ্ছে dz²। এছাড়া বাকি যে 4টে ভ্যালু আছে সেই 4টে ভ্যালুর জন্য 4টে আলাদা আরও অরবাইটাল আছে, যাদের নাম আমি কি করব বলো তো, এটাকে এরমভাবে লিখলে হবে না, তাহলে বোঝাতে পারছি না আমি। মানে আমি এরকম লিখছি যে ভ্যালুগুলো ধরো -2 -1 0 +1 +2 এইভাবে লিখছি এখানে। হ্যাঁ, আর অরবাইটালগুলোর নাম আগে লিখে দিই এখানে আমি, সেটা হচ্ছে dxy dyz dxz, এই সংখ্যাগুলো কিন্তু সাফিক্সে, তারপরে dx² - y² আর ফাইনালি dz²। এইবারই dz² এর জন্য তোমরা লিখে নাও যে এম এর ভ্যালু হচ্ছে 0, আর বাকি এই 4টের জন্য +1 +2 -1 -2 সেইটাও ভ্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল দেখো ডি অরবাইটাল, ডি সাবশেলের আন্ডারে যে 5টা অরবাইটাল থাকে সেইগুলো। এইবার আমরা আসছি ডি এর পরে আরেকটাই পড়ে আছে, সেটা হচ্ছে এফ। এখন এফ যদি সাবশেল হয় তাহলে সেখানে এল এর ভ্যালু কত হবে 3, তাহলে এটার ভ্যালু কত হবে 2 × 3 + 1 মানে 7, অর্থাৎ এফ সাবশেল 3 ডাইমেনশনাল স্পেসে 7 রকমভাবে বিন্যস্ত হতে পারে, অর্থাৎ এর মধ্যে 7খানা অরবাইটাল আছে। তাহলে সেই প্রত্যেকটা অরবাইটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালুগুলো কী কী, যেহেতু এলটা -3 সুতরাং ভ্যালুগুলো হচ্ছে -3 -2 -1 0 +1 +2 +3, এই 7টা ভ্যালু অরবাইটালস, 7খানা অরবাইটালস। কিন্তু এই অরবাইটালসগুলো কোনগুলো, তাদের নাম কি, যেমন আমরা এস এর ক্ষেত্রে দেখলাম যে এস, পি এর ক্ষেত্রে দেখলাম px py pz, ডি এর ক্ষেত্রে আমরা এই 5টা পেলাম, তেমনি এফ এর ক্ষেত্রেও এরকম নাম হয়, কিন্তু সেই নামগুলো আমাদের মনে রাখার দরকার নেই, আউট অফ সিলেবাস, সুতরাং ওই টেনশনটা আমরা নেব না। আমরা এই যে অরবাইটালগুলো আছে এগুলোকে আমরা কীরকমভাবে দেখাই, দেখো অরবাইটালগুলো রিপ্রেজেন্ট করি আমরা এরকমভাবে। ধরা যাক এস সাবশেলে কটা অরবাইটাল বললাম, একটা এরকম বক্স লিখি আমরা, এই বক্সটা হচ্ছে একটা অরবাইটাল, এইভাবে দেখাই। পি সাবশেলের আন্ডারে কটা অরবাইটাল হলো 3টে, তো 3খানা বক্স একসঙ্গে থাকবে। ঠিক আছে, কেন একসঙ্গে থাকবে সেটা বলছি একটু পরে। তাহলে সেগুলো কারা কারা, পিএক্স পিওয়াই পিজেড। ঠিক আছে, এই পিজেডের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি যে এম এর ভ্যালু কত 0। ঠিক আছে, ডি সাবশেলের আন্ডারে কটা অরবাইটাল থাকবে, 5খানা অরবিটাল থাকবে 1 2 3 4 5খানা হয়ে গেল। তাহলে dxy dyz dxz dz স্কোয়ার আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু হচ্ছে কত 0, এম ইকুয়াল টু 0 dz স্কোয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এফটা লিখলাম না, এফটাতে এরকম 7খানা বক্স হবে। ঠিক আছে, এবার দেখো আমরা বললাম যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড সাবশেলগুলো এরকম অরবাইটালে ভেঙে যায়। এবার অরবাইটালগুলো হচ্ছে প্রত্যেকটা অরবাইটালের, ধরা যাক পি সাবশেলের মধ্যে যে 3টে অরবাইটাল আছে পি এক্স পি ওয়াই পি জেড, এদের প্রত্যেকের এনার্জি একেবারে আইডেন্টিক্যাল নয়, সামান্য পার্থক্য আছে। এবার এই সামান্য পার্থক্যটা থাকে তখনই যখন এরা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে থাকবে। যদি ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিই তাহলে এই 3টে অরবাইটালের এনার্জি সেম। ঠিক আছে,
তাহলে আমরা কি লিখতে পারি যে একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে যে এনার্জি অফ all orbitals, energy of all orbitals in a given subshell, in a given subshell are same হয় কখন, when external magnetic field is absent. এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাবসেন্ট তখন এদের সবার এনার্জি সেম হয়। আমরা এই সময় এদেরকে বলি দিজ আর কল্ড ডিজেনারেট অরবিটালস। ডিজেনারেট মানে যাদের এনার্জি সেম। এনার্জি সেম কখন হবে অরবিটালগুলোর, যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। এইবার যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, in presence of magnetic field, p orbitals remain degenerate. p orbital গুলো কিন্তু ডিজেনারেট থাকে, কিন্তু degeneracy of d and f orbitals are lost. অর্থাৎ ডি এবং এফ অরবিটালসগুলো তাদের এনার্জির মধ্যে অনেক তারতম্য হয়ে যায়। এই সংক্রান্ত এই যে পার্টিকুলার পয়েন্টটা আমরা বললাম, এই সংক্রান্ত ডিটেল আমরা আলোচনা করব ক্লাস 12-এ। আমাদের ডিএফ ব্লক এলিমেন্টস আছে সেখানে, এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে আরেকটা চ্যাপ্টার আছে, সেইখানে আমরা এই সংক্রান্ত ডিটেল আলোচনা করব। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য এটা বলে রাখলাম। আর এখানে আমরা একটা জিনিস বললাম যে এনার্জিগুলো হচ্ছে সবার সেম হয়। যখন ম্যাগনেটিক ফিল্ড নেই তখন প্রত্যেকটা অরবিটালের, একটা সাবশেলের মধ্যে যে অরবিটালগুলো থাকে তাদের প্রত্যেকের এনার্জিটা সেম হয়, কিন্তু যেটা ডিফার করে সেটা হচ্ছে ওদের ওরিয়েন্টেশন ইন স্পেস। ঠিক আছে, এটা আমাকে এখানে মেনশন করতে হতো, নাহলে আবার এত বড় একটা লিখতে হবে। হ্যাঁ, এরপর থেকে এখানে লিখে নাও। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটাই মুছছি, তাহলে এখানেই কন্টিনিউ করে দিচ্ছি এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে নাও। সেটা হচ্ছে বাট দ্য ওরিয়েন্টেশন ইন স্পেস আর অল ডিফারেন্ট। ঠিক আছে, ওরিয়েন্টেশনটা সবার ডিফারেন্ট, কিন্তু এনার্জিটা সবার সমান থাকে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না তখন। ঠিক আছে, তাহলে দেখো আজকে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পর্যন্ত পড়ে আমরা ভিডিওটা এখানে থামাচ্ছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। অ্যাকচুয়ালি বেশি বড় সাইজের ভিডিও হয়ে গেলে আপলোড করতে অনেক সমস্যা হয়। যাই হোক, আমরা নেক্সট ডে স্পিন কোয়ান্টাম নাম্বার পড়বো, এবং তারপরে কোয়ান্টাম নাম্বার শেষ করে আমরা ফার্দার এগোবো। আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। যাওয়ার আগে বলি যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজকে এইটুকুই, টাটা।